মিনি আইটিএক্স পিসি আসলে শৌখিন মানুষের কম্পিউটার, এখানে ভ্যালু খোঁজা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ছোট ফর্ম ফ্যাক্টরে পিসিগুলো বাড়ানো কিছুটা ক্রাফটিং এর সাথে তুলনা করা যায়। আমাদের আজকের মিনি আইটিএক্স বিল্ডটা বলতে পারেন আমাদের চ্যানেলে করা ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং মিনি আইটিএক্স বিল্ড। কথা হবে এই বিল্ডে কি কি কম্পোনেন্ট ব্যবহার হয়েছে, এই বিল্ডের পেছনের গল্পটা কি, মিনি আইটিএক্স বিল্ড করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা নিয়ে থাকবে সংক্ষিপ্ত আলোচনা। কেউ যখন কোনো কিছু ক্রাফটিং করে তখন সেখানে আউটলুকটা একটা বড় প্রাধান্য পায়, যেটা দেখতে কেমন হবে। আমাদের দৈনন্দিন সমাজে আমরা দেখি অনেক ধরনের কালেক্টর আছেন যারা ছোট সাইজের গাড়ি বলেন, মোটর বাইক বলেন বা নানা রকম অ্যাকশন ফিগার এগুলো কালেক্ট করে থাকেন। তো মিনি আইটিএক্স পিসিগুলো বেসিক্যালি এরকম শৌখিন যারা পিসি ইউজার আছেন তাদের অনেকের পছন্দ বলতে পারেন। তো এই বিল্ডে আমরা যে কেসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফ্যানটেক্সের শিফট টু এয়ার। এই কেসটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না, যদিও বাংলাদেশে অফিসিয়ালি ফ্যানটেক্সের ইম্পোর্টার গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড, কিন্তু তাদের সাথে আমরা কথা বলে দেখতে পাই যে ফ্যানটেক্সের কেসগুলো বাংলাদেশে খুব কম আসে। তো এই বিষয়ে কিছুটা সচেতনতার অভাব বলতে পারেন, কিছুটা বাংলাদেশে অ্যাভেবিলিটির অভাবও বলা যায়। মিনি আইটিএক্স কেসগুলোর মধ্যে লম্বা টাইপের এই ধরনের কেস যেগুলোর ফুটপ্রিন্ট আপনার টেবিলে খুব মিনিমাম, এই টাইপ কেস আসলে খুব বেশি নাই। যে কয়েকটা আছে তার মধ্যে এই শিফট টু এয়ারটা খুবই সুন্দর একটা কেস। কেসটা অ্যামাজন স্টোরে $109 পাওয়া যায়। আমরা এটা সংগ্রহ করেছি থাইল্যান্ড থেকে, সেখান থেকে এটা কুরিয়ারে কাস্টমস পার করে আনতে আনতে প্রায় 18,000 টাকার মতো খরচ পড়ে গিয়েছে। এটার ভিতরে প্রসেসর যেটা ব্যবহার হচ্ছে সেটা 10600K, আর এটার সাথে একটা Z490 Strix মাদারবোর্ড। বাংলাদেশে মিনি আইটিএক্স বিল্ড করতে গেলে আসলে এই মাদারবোর্ড একটা বড় চ্যালেঞ্জ। আপনি হয়তো খুঁজলে দুই একটা মিনি আইটিএক্স কেস পেয়েও যেতে পারেন বাংলাদেশে, কিন্তু বোর্ড ভেরি রেয়ার। এখন এই মুহূর্তে বলতে গেলে মানে আপনার পছন্দের মিনি আইটিএক্স বোর্ড খুঁজতে গেলে হয়তো 99% ক্ষেত্রে দেখা যাবে আপনাকে বাইরে থেকে আনিয়ে নিতে হচ্ছে। এইটা মিনি আইটিএক্স কমিউনিটি গ্রো করার পেছনে একটা বড় অবস্ট্যাকল বলা যায়। এই বিল্ডে পাওয়ার সাপ্লাই আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনারা NR200P বিল্ডটায় দেখেছিলেন CM850 ওয়াট গোল্ড একটা SFX PSU। তো SFX PSU খুব অল্প পরিমাণে হলেও বাংলাদেশে আছে। সো বলতে গেলে মাদারবোর্ডটাই এখন মিনি আইটিএক্স বিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। এই কেসটার ভেতরে বিল্ড করতে গেলে সবার আগে যদি পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করে নেওয়া হয়, এরপরে মাদারবোর্ড, এরপরে কুলারের রেডিয়েটরটা, তারপরে গ্রাফিক্স কার্ডটা এবং সবার শেষে ওয়াটার ব্লকটা লাগিয়ে ফেললে আমার কাছে মনে হয় এই বিল্ডটা করা অপেক্ষাকৃত ইজি। এই বিল্ডটা স্টোরেজ হিসেবে আমাদের ব্যবহার হচ্ছে দুইটা 970 ইভো, যেগুলো বোর্ডের মধ্যে আগে ইনস্টল করা ছিল, কাজে আমরা ইনস্টলেশনের সময় এগুলো আর খুলে দেখানোর প্রয়োজন বোধ করিনি। আর সেকেন্ডারি স্টোরেজ হিসেবে থাকছে একটা 2 টেরাবাইটের ব্যারাকুডা মিনি হার্ড ড্রাইভ বলতে পারেন, যেগুলো আমরা ল্যাপটপে দেখে থাকি। তো এটা ছিল তাই ব্যবহার করা হয়েছে। স্টোরেজ ড্রাইভ হিসেবে এটা খারাপ না, বিশেষ করে বেসিক মুভি টুভি সিরিজ তারপরে গেম টেমের ব্যাকআপ স্টোরেজ হিসেবে ইটস ডিসেন্ট। কুলার হিসেবে আমরা ব্যবহার করেছি NZXT Kraken 120mm এর যে কুলারটা। তো কুলারের পজিশনিং দেখে অনেকের চোখ কপালে উঠতে পারে, কারণ এই কেসটার ভিতরে একটা 120mm এর রেডিয়েটরই মাউন্ট করা যায় এবং সেটা হচ্ছে কেসের নিচের দিকে। তো নিচের দিকে যখন একটা রেডিয়েটর থাকে আর ওয়াটার ব্লকটা থাকে উপরের দিকে, তখন একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আমরা অনেকেই দেখেছি স্টিভ বার্কস গেমান্ডেক্সাসে একটা ভিডিও করেছিলেন যে যদি পাম্প কোল্ড প্লেট এগুলো রেডিয়েটরের থেকে উপরে থাকে তাহলে ওয়াটার লেভেলটা মানে লিকুইডের যে লেভেলটা থাকে সেটা দেখা যায় ইউজুয়ালি নিচের দিকেই কিন্তু থাকে। কিন্তু এই যে পার্টিকুলার এআইওটা আমরা ব্যবহার করছি NZXT Kraken 120 আর এর আগে ছিল M22, এই কুলারগুলোর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে যে এর পাম্পগুলো থাকে রেডিয়েটরের মাঝখানে, অর্থাৎ রেডিয়েটরের মাঝখানে যে চারকোনা বক্সের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে পাম্প। অর্থাৎ এই যে ওয়াটার ব্লকটা রয়েছে এই ওয়াটার ব্লকটার ভেতরে কোনো পাম্প নাই, শুধু কোল্ড প্লেট আছে। কাজেই এইখানে আপনার রেডিয়েটর পজিশনটা যদি নিচে থাকে তাহলে কিন্তু পাম্প ড্রেইন হওয়ার চান্সেস
খুব কম, পাম্পের ভেতরে অলওয়েজ দেখা যাবে লিকুইড ফুলই আছে। তবে এইখানে আরেকটা ইস্যু যেটা, সেটা হচ্ছে পারফরমেন্স ইস্যু। আপনার কোল্ড প্লেটটা যদি পুরোপুরি লিকুইডটা না পায় তাহলে কিন্তু পুরো কোল্ড প্লেটটা ইভেনলি কুলিং হচ্ছে না, মানে একটু বলতে পারেন ইনএফিসিয়েন্সি থেকেই যাচ্ছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে পরে এই পারফরমেন্স পেনাল্টিটুকু বাদ দিলে পাম্পের কোনো সমস্যা হওয়ার এই পজিশনিংয়ে কোনো সম্ভাবনা নাই। তারপরও এইটা একটা আইডিয়াল মাউন্টিং সিস্টেম বলা যাচ্ছে না এটাকে, বাট স্টিল ইট ওয়ার্কস। অ্যাটলিস্ট পাম্প নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি একটু সমস্যা হয় তাহলে দেখা যাবে যে হয়তো সামান্য একটু টেম্পারেচার পেনাল্টি দিতে হচ্ছে। আরেকটা সমস্যা এই কুলারটা ব্যবহার করার সময় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যদি এই কুলারটাকে NZXT কানেক্টরে না কানেক্ট করা হয় তাহলে এটাকে NZXT ক্যাম সেটা ডিটেক্ট করতে পারে না। NZXT লোগোটা ওরিয়েন্টেশন কিন্তু উল্টা। নর্মালি কি হয় যে NZXT ক্যাম দিয়ে এই লোগোটা ওরিয়েন্টেশন ঠিক করে ফেলা যায়। যদি কেউ এই কুলারটা কেনার প্ল্যান করে তার ক্ষেত্রে এটা একটা অবস্ট্যাকল হতে পারে। আর বাংলাদেশে আমি যতদূর শুনেছি এই মুহূর্তে NZXT কানেক্টর গুলো সেপারেটলি সেল হচ্ছে না, শুধুমাত্র কেসের সাথে সেল হচ্ছে। জিপিইউ হিসেবে ব্যবহার হচ্ছে এই কেসে একটা ফুল সাইজ ASUS RTX 3080 Strix কার্ড, যথেষ্ট কুল এবং সেই সাথে খুবই কি বলে একটা ভারী এবং একটা মারদাঙ্গা লুক রয়েছে কার্ডটার মধ্যে। এই কার্ডটার পেছনে যে রাইজার কেবল বা মাউন্টিং ব্র্যাকেটটা রয়েছে, ভার্টিক্যাল মাউন্টিং ব্র্যাকেটটা, এটা খুলে নিয়ে তারপরে ওইটার সাথে আগে কার্ডটা অ্যাটাচ করে তারপরে প্রথমে আরেকজনের হেল্প নিয়ে রাইজার কেবলটাকে মাদারবোর্ডে লাগিয়ে তারপরে একদম শেষে এই মাউন্টিং ব্র্যাকেটটা কেসের সাথে মাউন্ট করা হয়। এরপরে এই মাউন্টিং ব্র্যাকেটের নিচে একটা ছোট থাম্ব স্ক্রু থাকে যেটা মাদারবোর্ডের নিচ দিয়ে উল্টা সাইড দিয়ে আটকালে পরে তখনই কার্ডটা একটা প্রপার সাপোর্ট পায়, অর্থাৎ মানে পুরোপুরি ফিট হয়ে যায়। তো এই ফুল প্রসেসটা খুবই টিডিয়াস ছিল, এতই টিডিয়াস যে আমাদের সিনেমাটোগ্রাফার মান্না আমাকে লিটারালি এই পুরো প্রসেসটার মধ্যে হেল্প করেছে। তো এই কারণে এইটার খুব বেশি শট নেওয়ারও সুযোগ হয়নি। এই কেসটার সাথে একটা 140mm এর এক্সস্ট ফ্যান দেয়া থাকে যেটা কেসের উপর দিকে পেছনে লাগানো রয়েছে। আমাদের এইটা নন RGB। তো এইটার ভেতরে এয়ার ফ্লো একটু বেটার করার জন্য আমরা কেসটার একদম নিচে একটা 140mm এর ফ্যান ইনটেক হিসেবে লাগিয়ে দিই। এটা কুলার মাস্টারের একটা 140mm এর ফ্যান যেটা RGB। তো Mini-ITX মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে একটা বড় লিমিটেশন হয় যে এগুলো যথেষ্ট ফ্যান হেডার এবং RGB হেডার দেয়া থাকে না। তো এই বিল্ডে আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য দুইটা এক্সটেনশন কেবল ব্যবহার করেছি। একটা হচ্ছে ফ্যান এক্সটেনশন কেবল 1 2 3, এটা দিয়ে আমরা আমাদের তিনটা ফ্যান, কুলারে একটা ফ্যান, কুলার মাস্টারের যে ইনটেক ফ্যান সেইটা এবং এক্সস্ট ফ্যান যেটা, ওই তিনটা ফ্যান আমরা স্প্লিটারে লাগিয়ে একটা সিঙ্গেল পোর্টে কানেক্ট করে দিই। আর পাম্পের যে কানেকশনটা সেটাও অনেকটা দেখতে ফ্যানের কানেকশনের মতো, যদিও 3 পিন। এটা আপনি দেখবেন যে মাদারবোর্ডের একটা পাম্প হেডার রয়েছে, সেই পাম্প হেডারে কানেক্ট করে দিলেই হবে। প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে RGB কানেকশন নিয়ে। আমাদের একটা RGB ফ্যান, তারপরে পাম্পের একটা RGB হেডার, তারপরে কেসের উপরে একটা বাটনের ওই পাশ দিয়ে মাস্ক বরাবর একটা RGB লাইট আছে, সেটার একটা RGB হেডার। তো এগুলো লাগানোর জন্য আমরা আরেকটা স্প্লিটার ব্যবহার করি। এই স্প্লিটারটার ভেতরে তিনটা RGB যে হেডার আছে সেগুলো ফিমেল টু মেল লাগিয়ে ডেজি চেন করে মাদারবোর্ডের 1 and only 5 ভোল্ট ইউনিভার্সাল RGB হেডারটার সাথে কানেক্ট করে দিই। এতে আমাদের সব কয়টা RGB লাইট মোটামুটি জ্বলে। তো যখন আপনি Mini-ITX বিল্ড করবেন তখন এই কি পরিমাণ পোর্টস আপনার আছে এবং আপনার কম্পোনেন্টের জন্য এনাফ কানেকশন বা স্প্লিটার আছে কিনা সেটা আগে থেকে একটু প্ল্যান করে নিলে, একটু গুছিয়ে রাখলে পরে তাহলে আপনার বিল্ড করতে সুবিধা হবে। তবে যেহেতু একটা Mini-ITX বিল্ড কিছুটা ক্রাফটিং এর মতো বলতে পারেন, কাজে এইখানে কেবল ম্যানেজমেন্টটা খুব প্রপারলি না করতে পারলে কিন্তু আপনি ওই স্যাটিসফ্যাকশনটা পাবেন না। এই বিল্ডটা করতে যদি আমাদের 10 ঘন্টা সময় লেগে থাকে তাহলে দেখা যাবে এর মধ্যে বাড়তি আরো 4-5 ঘন্টা আমাদের শুধুমাত্র কেবল ম্যানেজমেন্টে দিতে হয়েছে। কোথা দিয়ে কোন কেবলটা রাউটিং হবে, কতটুকু টানলে পরে অন্য জায়গায় শর্ট পড়বে না, বা কোথাও একটা কেবল ঠিকমতো রিচ করতে পারছে কিনা, কারণ কয়েকটা এক্সটেন্ডারে যেহেতু কানেক্টেড, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে কেবলগুলোকে সেপারেট করে প্রথমে আপনার চ্যানেল করে নিয়ে আসা, আবার নিচে আমরা যে 120mm এর ফ্যানটা লাগিয়েছি সেটা, এবং আমাদের কুলারের যে পাম্পের কেবল এবং কুলারের ফ্যানের কেবল, এই কেবলগুলোকে জড়ো করেও আমরা নিচ থেকে বেশ কয়েকটা কেবলটাই দিয়ে জিপ করে নিয়ে এসেছি। এই কেসটার মাঝ বরাবর মাদারবোর্ডের ঠিক নিচে এখানে একটা মেটালের ব্র্যাকেট মতো দেওয়া আছে যেটা কেবল হাইড করার জন্য ইউজ হয়। মোটামুটি ডিসেন্ট একটা আউটলুক দিতে পেরেছি। মানে বিল্ডটার শেষে বলতে গেলে বাইরে থেকে আপনি তেমন কোনো কেবলই দেখতে পারবেন না। Mini-ITX বিল্ড করতে গেলে যা বলছিলাম, প্রপার কেবল ম্যানেজমেন্ট করতে পারলে আপনি একটা দারুণ স্যাটিসফ্যাকশন পাবেন, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে।
পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে আমাদের এই বিল্ডে বেশ কিছু ব্যাপার আপনাদেরকে আগে থেকে এক্সপ্লেন করে দেওয়া দরকার, কারণ 10600K কিন্তু এখন তো 13 জেন অ্যানাউন্স হয়ে গেল, বলতে গেলে 3 জেনারেশন আগের একটা প্রসেসর। তো এই প্রসেসরটা অনেক ক্ষেত্রেই দেখা যাবে একটা 3080 জিপিইউকে কিছুটা বটলনেক করতে পারে, স্পেশালি আপনার কিছু স্পেসিফিক রেজুলেশনে গিয়ে। তো এইটা আসলে মেনে নিতে হবে, কারণ এই বিলটা একটা 3080 আপগ্রেড এখন করা হয়েছে, দেখা যাবে হয়তো পরের প্রসেসর এবং মাদারবোর্ড হলে পরে এই জিনিসগুলো আপগ্রেড করা হবে। তবে আপাতত কাজ চলার জন্য এই জিনিসটা চলছে ঠিকই, বাট স্টিল আপনাকে দেখা যাবে আপনি হয়তো 20% বটলনেক ফেস করছেন গেম রেজুলেশন ভেদে। কিছুদিন আগে মুতামিম ভাই লিয়ানলি O11 ইভোর ভিতরে তার স্ট্রিক্স 3080 কার্ডটাকে ভার্টিক্যালি মাউন্ট করেন। তো এরপরে উনি দেখতে পান যে প্রায় এটা টেম্পারেচার 80 ডিগ্রির উপরে থাকছে। আমরা মোস্টলি স্পাইডারম্যান গেমটা খেলেছি, এটার ভেতরে আমরা 4K-তে 60 FPS এর কিছু কম বেশি পাচ্ছিলাম ম্যাক্সিমাম টাইম, আর 1080p বা 1440p খুব একটা টেস্ট করা দরকার বোধ হয়নি। টেম্পারেচারের কথা যদি বলেন, জিপিইউ তো আমরা বললামই যে যখন 80%-এর উপরে ইউসেজ হচ্ছিল তখন এটা 80 ডিগ্রি আশেপাশে নড়াচড়া করছিল, যদিও অ্যাভারেজটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে 70-এর আশেপাশেই ছিল, কিন্তু ম্যাক্সিমামটা 80-র উপরে যাচ্ছে, এটাও কিছুটা হতাশাজনক। আর সিপিইউ টেম্পারেচার আমাদের মোস্টলি আইডেলে 45-50-র দিকেই ছিল, আর যখন আমরা 100% লোড দিচ্ছিলাম তখন এটা টেম্পারেচার হচ্ছিল 70-75 এর আশেপাশে। সো এটা একটা খুবই অ্যাকসেপ্টেবল টেম্পারেচার। আমার মনে হয় 10600K এর জন্য একটা Kraken 120 ইজ এ গুড এনাফ কুলার। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের Mini-ITX বিল্ডের ডায়েরি। অনেক কথা হলো, আশা করি সামনে আমাদের Mini-ITX ইউজার আরও বাড়বেন, এবং যারা বাংলাদেশে কম্পোনেন্টগুলো ইম্পোর্ট করে থাকেন, এগুলোর দায়িত্বে আছেন বিভিন্ন ব্র্যান্ডের সম্মানিত প্রোডাক্ট ম্যানেজাররা, তারা অল্প কিছু সংখ্যায় হলে পরেও Mini-ITX কম্পোনেন্টগুলোর ফ্লো বাংলাদেশে চালু রাখবেন, স্পেশালি মাদারবোর্ডগুলো যাতে প্রত্যেক ব্র্যান্ডের একটা দুইটা অ্যাভেলেবেল থাকে। এই জিনিসটা একটু খেয়াল করলে আমার মনে হয় Mini-ITX কমিউনিটিটা আরেকটু গ্রো করতে পারতো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ।